হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2-তে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম, তবে এর থেকে কোনো প্রশ্নের উত্তর আমার এখনও দেওয়া হয়নি। তোমরা জানো যে তোমাদের আমি 9টা সাবজেক্ট নিয়েছি এবং সেই সমস্ত সাবজেক্ট থেকে আগে সাজেশান দিয়েছি, তারপর তোমাদের সেই সমস্ত উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে 17টা, কোনোটাতে 20টা এরকম প্রশ্ন আছে। তো এতগুলো প্রশ্নের উত্তর ক্লিয়ার করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। এমনিতেই আমার একটু কাজের চাপ বেশি, তাই হয়তো মাঝে মধ্যে ভিডিও দেওয়া একটু গ্যাপ হয়ে যায়। তো আমি তোমাদের চেষ্টা করছি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে। এছাড়া যে এসএসসি হিস্ট্রির যে একটা নিয়েছিলাম পার্ট, সেই পার্ট থেকে আমার এখনও কোনো সাজেশান দেওয়া হয়নি। সে সাজেশানই তার এখনও দিতে পারিনি। আগে সাজেশান দেব, তারপরে তার প্রশ্নের উত্তর দেব। এবং এই সাজেশান যে তৈরি করি সেগুলো তো আর যেটা সেটা প্রশ্ন দিয়ে একটা বসিয়ে দিলাম সেভাবে আমি তৈরি করি না। সেগুলো অনেক ভেবে চিন্তে আমাকে প্রশ্নগুলো তৈরি করতে হয়, যে কোন প্রশ্নটা আসতে পারে বা কোনটা আসবে না, সেইগুলো ভেবে আমাকে সাজেশান তৈরি করতে হয়। তাহলে এখনও এসএসসি হিস্ট্রি থেকে আমি সাজেশান দিতে পারিনি। তো তার মধ্যে তোমরা অনেকেই বলছো যে ম্যাডাম এই বিভিন্ন সাবজেক্ট থেকে যাতে আমি সাজেশান দিই। তো আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে সাজেশান একটা দিয়ে দেওয়াই যায়, কিন্তু যেহেতু আমি সাজেশান দিয়ে তার থেকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং আগেই যেহেতু আমি 9টা সাবজেক্ট নিয়ে ফেলেছি, 9টা সাবজেক্ট কিন্তু কম কথা নয়, সেখান থেকেই আমার এখনও 84-85টা প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি যদি কখনো সময়ের আগে ক্লিয়ার করতে পারি, পরে আমি ভেবেচিন্তে দেখব। এছাড়া দেখো, আমাদের এখনও অনেক অন্যান্য যে সেমিস্টারগুলো আছে তাদের কথাও ভাবতে হবে। সেগুলো এখন স্টপ রেখে প্রায় তোমাদেরই বেশি প্রায়োরিটি দিচ্ছি। তাই এই মুহূর্তে আমি অন্য সাবজেক্ট নিতে পারছি না। আমি একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে পছন্দ করি, তাই আমি তোমাদের যে সাবজেক্টগুলো নিয়েছি সেগুলোই আগে আমি ক্লিয়ার করব। এর পরবর্তীতে যদি কখনো সময় থাকে বা সময় হয়, তখন আমি শর্ট কোয়েশ্চেন বা অন্যান্য সাবজেক্ট নিয়ে ভাববো। তাহলে এটা আমি বলে দিলাম তোমাদের উদ্দেশ্যে, যারা তোমরা বারবার আমাকে বলো যে ম্যাডাম এই সাবজেক্ট থেকে সাজেশান দিন বা প্রশ্নের উত্তর দিন। আমি তাদের উদ্দেশ্যে বললাম, এটা রাগ করার কথা নয়। আমি বুঝতে পারছি তোমরা আমার ওপর ভরসা করছো, বিশ্বাস করছো, তাই তোমরা সাজেশান চাইছো। কিন্তু এই মুহূর্তে আমার এই 9টা সাবজেক্ট আমি যে নিয়েছি সেটা আমাকে আগে শেষ করতে হবে। তারপর যদি আমি সময় পাই, আমি অবশ্যই তোমাদের সেই সমস্ত সাবজেক্ট থেকে সাজেশান এবং প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে যে সাবজেক্টটা নিয়েছি এর থেকে আমার এখনও একটাও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সেটা হচ্ছে, এর সাজেশানটাই আমি শুধু দিয়েছিলাম, অর্থাৎ হিস্ট্রি G2 জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া। চলো দেখে নাও প্রশ্নটা। প্রাচীন যুগ বা বৈদিক যুগে নারীর শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এভাবে বলবে, বৈদিক যুগে মহিলারা যথেষ্ট স্বাধীনতা পেতেন, তারা শিক্ষা অর্জন করতে পারতেন, যাগযজ্ঞেও অংশগ্রহণ করতে পারতেন, এমনকি তারা বৈদিক জ্ঞান অর্জন করার অধিকারীও ছিলেন। মুনি ঋষিদের কন্যারা আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সমপরিমাণ বিদ্যা অর্জন করতে পারতেন। 200 খ্রিস্টপূর্বের আগে উপনয়ন মেয়েদের ক্ষেত্রেও বহু প্রচলিত ছিল। উপনয়ন মানে কি? পৈতে। তাহলে উপনয়ন মানে পৈতে, তাহলে পৈতে মেয়েদেরও ক্ষেত্রে বহু প্রচলিত ছিল। মেয়েদের শুধুমাত্র পৈতে পড়ার অধিকারই ছিল না, গুরু ভাইদের সঙ্গে বেদ বেদাঙ্গ পাঠ করার সুযোগও ছিল সমান। জ্ঞানী মহিলাদের বিভিন্ন নামে অভিহিত করা হতো, যেমন ঋষিকা অর্থাৎ যিনি ঋষিদের মধ্যে মন্ত্রস্রষ্টা এবং হওয়ার অধিকারিণী, ঋত্বিকা যিনি যজ্ঞের অধিকারিণী, ব্রহ্মবাদিন যিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন, এবং মন্ত্রনিদ বা মন্ত্রদৃক যিনি মন্ত্র বা বৈদিক জ্ঞান অর্জন করেছেন, পণ্ডিত ইত্যাদি। এরপর প্যারা চেঞ্জ করে এখানে চলে আসবে, উত্তর রামচরিত বাল্মীকির আশ্রমে রামের ছেলে লবকুশের সঙ্গে আত্রেয়ীর বেদান্ত পাঠের উল্লেখ আছে। বৃহদারণ্যক উপনিষদ এ জনকের রাজ্যে রাজা বিদেহর রাজসভায় গার্গী এবং যাজ্ঞবল্কের মধ্যে তর্কবিদ্যায় লড়াইয়ের উল্লেখ দেখা যায়। সেখানে এটাও দেখা যায় যে গার্গী যাজ্ঞবল্ক্যকে তর্কে হারিয়েছিলেন। এরপর বলবে, উপনিষদে বেশ কিছু মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায়, যেমন সুলভা, প্রথিতেয়ী, মৈত্রেয়ী, কার্যকাশিনী ইত্যাদি।
এরপর দেখো এখানে আছে পাণিনির লেখাতেও ছাত্রীশালা এবং ছাত্রীদের জন্য বাসস্থান এবং আচার্যিনী অর্থাৎ মহিলা শিক্ষিকার উল্লেখ দেখা যায়। এরপর এখানে চলে আসছি, দেখো প্যারা চেঞ্জ করে বলবে মহাকাব্যের যুগেও এই প্রথা চলতে থাকে। শুধু দর্শন এবং তর্কশাস্ত্রেই নয়, মেয়েরা নানা রকম শিক্ষা অর্জন করতেন। যেমন মেয়েদের সামরিক বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। মহাভারতের অর্জুনের নির্বাসনকালে চিত্রাঙ্গদার নাম আমরা পাই একজন দক্ষ যোদ্ধা হিসাবে। এরপর এখানে দেখো চলে আসবে সামরিক শাস্ত্রে দক্ষ মহিলা বল্লভরাজকে বলা হতো শক্তিনী। কথিত আছে যে মৌর্য চন্দ্রগুপ্তের সভায় মহিলা রক্ষীরাও ছিলেন। এরপর এখানে চলে আসবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ঘটতে থাকলো এবং তার প্রভাব দেখা যেতে লাগলো নারী শিক্ষার ক্ষেত্রে। মনুর যুগ থেকে, এখানটা ভালো করে খেয়াল করো, মনুর যুগ থেকে নারীর সামাজিক মর্যাদা কমে যেতে লাগলো এবং নারী শিক্ষার অবনতি হতে লাগলো। এরপর এখানে এসো, তিনি ভারতীয় মেয়েদের পরাধীন অন্তঃপুরে নির্বাসিত জীবনযাত্রার পথিকৃৎ ছিলেন। মনুরচিত স্মৃতিশাস্ত্রের বিধান অনুযায়ী কুমারী অবস্থায় কন্যারা থাকবে পিতার অধীনে, বধূ অবস্থায় স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্রের অধীনে। তাদের স্বতন্ত্র ও স্বাধীন জীবন বলে আর কিছু থাকবে না। এরপর দেখো এখানে প্যারা চেঞ্জ করে বলবে মনু পরবর্তী সময়ে মেয়েদের বিবাহের বয়স নেমে আসে 10 থেকে 12 বছরে। এতে তাদের ধর্মীয় মর্যাদা, সামাজিক মর্যাদা এবং শিক্ষালাভের সুযোগের দ্রুত অবনতি ঘটতে থাকে। উপনয়ন ও গুরুগৃহে বৈদিক রীতি অনুযায়ী বিদ্যারম্ভ থেকে মেয়েরা বঞ্চিত হতে থাকে। ধর্মীয় অনুষ্ঠানে যোগ্য স্থানে তাদের অধিকার হ্রাস পেতে থাকে। মধ্যবিত্ত সমাজে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হতে হতে ক্রমশ পুরুষের আজ্ঞাধীন অন্তঃপুরে বন্দিনীর জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তবে গৃহকর্ম শিক্ষা, রন্ধন শিক্ষা, সঙ্গীত, অঙ্কন শিক্ষা তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে অপ্রথাগত শিক্ষার মাধ্যমে অনুকরণ, মৌখিক নির্দেশ, শিক্ষানবিশ ইত্যাদির মাধ্যমে অর্জন করতে পারত। সেক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করার কোনো সুযোগ বা ক্ষমতা থাকতো না। এ পর্যন্ত বলে এখানে শেষ করবে। রাজপরিবারের মেয়েরা অবশ্য তখনও শিক্ষার সুযোগ পেতেন। সংস্কৃত ও প্রাকৃত ভাষায় পাঠ, কাব্যচর্চা, গৃহকর্ম শিক্ষা, রন্ধন শিক্ষা, সঙ্গীতকলা ও অঙ্কন শিক্ষা অর্জনের সুযোগ তখনও তাদের জন্য যথেষ্ট পরিমাণেই ছিল। তো এটা বলে শেষ করবে। এটা একটা বিশাল বড় প্রশ্ন, দেখো তোমাদের ছোট করে দিয়েছি, সহজ করে দিয়েছি। যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবেই বলার চেষ্টা করবে, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। তো হয়ে গেল। পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো আছে, 17টা প্রশ্ন আছে, তার মধ্যে এটা দেওয়া হয়ে গেল, অর্থাৎ আরও 16টা রয়ে গেল। এগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো এবং খেয়াল করবে যে এই বিষয়টা অর্থাৎ জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি যে নিয়েছো সেই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিতে থাকো এবং কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।